দর্শক, এবার নতুন সরকার আসতে না আসতেই দাবি উঠতে শুরু করেছে গত জুলাই 24 জুলাই আগস্ট আন্দোলনে যে সকল পুলিশকে মারা হয়েছে। অভিযোগ রয়েছে 3000-এরও বেশি পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। সেই হত্যার বিচার চাওয়া শুরু হয়েছে। নতুন সরকার সেই পথে কি হাঁটবে? নতুন সরকারের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সরকারের অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হিসেবে তার যে ভূমিকা ছিল, আইনমন্ত্রী হিসেবে তার ভূমিকায় কি একটা বড় পার্থক্য আমরা দেখব? কোন পথে যাচ্ছে ব্যাপার? পুলিশ হত্যার বিচার যদি করা হয় সত্যি, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া ইন্ডেমনিটি প্রথমে বাতিল করতে হবে। ইন্ডেমনিটি কি থাকা উচিত? কোনো কিছুর ইন্ডেমনিটি কি থাকা উচিত কোনো বৈধ, সভ্য, গণতান্ত্রিক, মানবিক সমাজে? সেই প্রশ্নগুলো উঠছে। কারা কারা পুলিশ হত্যার বিচার চাইছেন এবং পুলিশ হত্যার ব্যাপারে স্বীকৃত যারা হত্যাকারী, যারা বীর বিক্রমে থানায় বসে থেকে স্বীকার করেছে যে আমি অমুককে, এচআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি, অমুক থানা জ্বালিয়ে দিয়েছি, এবং থানা জ্বালিয়ে পুলিশ পুড়িয়ে মারার ঘটনাগুলো সারা দেশে আমরা দেখেছি। সেই আত্মস্বীকৃত যারা অপরাধী, যারা বলেছিলেন যে এখানে আগুন না দিলে, মেট্রো রেলে আগুন না দিলে, পুলিশ পুড়িয়ে না মারলে এই আন্দোলন এত দ্রুত সফল হতো না, তাদের কি বিচার হবে? কোন পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ? তাহলে চলুন একটু আলোচনা করে দেখি যে বিচার চাইলেন কারা, সেখানে বিএনপির নির্বাচিত এমপিরাও আছেন কিনা। থাকবেন। দর্শক, বলছিলাম জুলাই আগস্ট আন্দোলনে যে পুলিশ হত্যার ঘটনা ঘটেছে, সেই ঘটনার এবার বিচার চাওয়া শুরু হয়েছে এবং সেটাও যেন তেন কোনো ব্যক্তি নন। বিএনপির আলোচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এই বিচারের সুর প্রথম তুলেছেন। তিনি ফেসবুক পোস্টে কি লিখেছেন দেখুন ফেসবুক পোস্টটা। তিনি লিখেছেন, জুলাইয়ে 3 সহস্রাধিক পুলিশ হত্যায় জড়িতদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে খুব শীঘ্রই। অর্থাৎ সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই করতে চান তিনি, কিন্তু কিভাবে? তাকে তো বিএনপি মন্ত্রীও করেনি। তার মুক্তিযুদ্ধ বিষয়ে তার যে অবস্থান, তার যে বঙ্গবন্ধু প্রেম, সেই বঙ্গবন্ধু প্রেমের কারণেই কি তিনি মন্ত্রিত্ব পেলেন না শেষ পর্যন্ত? কিন্তু এই যে পুলিশ হত্যার বিচার চাইছেন, সেটাকে বিএনপি সরকার কি আমলে নেবে? স্বরাষ্ট্রমন্ত্রী কি আমলে নেবেন? আইনমন্ত্রী কি আমলে নেবেন? তিনি যখন এই বিচার চাচ্ছেন, তখন সাবেক এমপি, রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি, তিনিও বিচার চেয়েছেন। তিনি বলেছেন, এই ফটোকার্ডটা দেখে নিন, তিনি বলছেন, ইউনূসের আমলে বিচার চাইতে সাহস পাইনি, এবার পুলিশ হত্যার বিচার হোক। অর্থাৎ ইউনূসের আমলে তিনি সাহস পাননি, একেবারে অকপটে বলে দিচ্ছেন। অকপটে যখন তিনি বলে দিচ্ছেন, তখন আমরা দেখছি যে স্বীকৃত যে পুলিশ হত্যাকারী একজন হবিগঞ্জের মাহাদি, তিনি দিল্লিতে গিয়েছিলেন। সেই বিষয়ে আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি। দিল্লিতে ইমিগ্রেশন পুলিশ বেশ কয়েক ঘন্টা তাকে আটকে রেখেছিল, তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং সে সেখান থেকে লাইভ করে আবার ভারত বিদ্বেষী কথাবার্তা বলার চেষ্টা করেছে। ভারত বিদ্বেষী কথাবার্তাগুলো যখন সে বলার চেষ্টা করেছে, তখন বর্তমান সরকারের উচিত হবে সেই দিকে দৃষ্টি দেয়া যে ভারত বিদ্বেষী ন্যারেটিভ তৈরি করে আবারও কোনো স্বার্থান্বেষী মহল ভারত বাংলাদেশের সম্পর্কের ভেতরে যেন পেরেক ঢোকাতে না পারে। এই মাহাদি আজকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন আসেন, তখন ঢাকার ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এক পর্যায়ে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। বিষয়টি নিশ্চিত করছে 21 টেলিভিশন। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, সাবেক সমন্বয়ক মাহাদিকে শাহজালাল বিমানবন্দরে পুলিশের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে ঢাকায় 4:30টায় বিমানবন্দরে অবতরণ করেন। তবে প্রায় 1 ঘন্টা ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন মাহাদি। বিকাল 5:20 দিকে বিমানবন্দর ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এর আগে দিল্লি বিমানবন্দরে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন মাহাদি। পরে ভিডিও বার্তায় নিজের মুক্তির কথা নিজেই বলেন। ফেসবুক লাইভে তিনি বলেন, আমি দিল্লি বিমানবন্দর থেকে বলছি, আমার সঙ্গে যা ঘটেছে তা দেশে গিয়ে সংবাদ সম্মেলন করে জানাবো। আমি একেবারে বর্তমান সরকারকে অনুরোধই করতে চাই, এই আত্মস্বীকৃত পুলিশ হত্যাকারী তিনি যেন ভারতের বিরুদ্ধে কোনো ধরনের কোনো সংবাদ সম্মেলন করতে না পারেন, সেই ব্যাপারটা দেখতে হবে। কারণ এরা আবারও ভারত বিদ্বেষী নানা ন্যারেটিভ তৈরি করবে,
ন্যারেটিভ তৈরি করে আবারও আমাদের এই দুই দেশের সম্পর্ক ঘোলা করার চেষ্টা করবে। সে ভারতে গেছে, ভারতের পুলিশ তাকে গ্রেপ্তার করেনি, তার মানে একটা ভিডিও করে যে ছড়িয়ে দেয়া, সেই ছড়িয়ে দেওয়ার কাজগুলো করেছে ফেসবুক অ্যাক্টিভিস্টরা। সে এটা মানে বলার চেষ্টা করেছে যে আমার বডি টাচ করেছে, এরকম তিনি বলার চেষ্টা করেছেন ফেসবুক মানে লাইভে, যে কি সাহস, তারা আমার বডি পর্যন্ত টাচ করেছে। তার বডি টাচ করা যাবে না, মানে তিনি মেয়ে মানুষ, তার বডি টাচ করলে সেটা একটা মানে যৌন হয়রানি হয়ে যাবে, এরকম ব্যাপার হয়ে গেছে। এরকম ব্যাপার যে নাটক সাজানোর চেষ্টা করছে, এই নাটক যেন নতুন সরকারের আমলে করতে না পারে। যেটা এখানে বলা হচ্ছে যে গত 1 জানুয়ারি হবিগঞ্জ থানায় এনামুল হাসান নয়ন নামে একজনকে আটক করলে সে থানায় গিয়ে বলে আমি এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি, আমি বানিয়াচং থানায় পুলিশ মানে করেছি, আগুন দিয়েছি, আমার লোককে আপনি গ্রেপ্তার করেন, এত বড় সাহস কোত্থেকে আসে। এরপর দেখেছি ওই মহামান্য অন্তর্বর্তীকালীন সরকার গভীর রাতে আদালত বসিয়ে তার জামিনের ব্যবস্থা করেছে পুলিশ গ্রেপ্তার করার পরে। এই জামিনের ব্যবস্থার পরেই মানে প্রশ্ন এসেছে যে পুলিশ তাহলে আত্মবিশ্বাস ফিরে পাবে কোথায়? যে দাবি চতুর্দিকে এখন উঠছে পুলিশ হত্যার বিচার, অবশ্যই পুলিশ হত্যার বিচার করতে হবে, যেমন মানে ছাত্র জনতা হত্যার বিচার হতে হবে, তেমনি পুলিশ হত্যারও বিচার হতে হবে। কোনো বিচারই, কোনো বৈষম্যই করা যাবে না, বৈষম্যমুক্ত সমাজে কোনো বৈষম্য করা যাবে না। এবং সেই ক্ষেত্রে এই ধরনের আত্মস্বীকৃত পুলিশ হত্যাকারী যারা বীর বিক্রমে বলার চেষ্টা করে আমি মেরেছি, না মারলে এত দ্রুত দেশ স্বাধীন হতো না, দেশকে তারা স্বাধীন করে ফেলেছে, একটা সরকার পতনের আন্দোলনকে নতুন স্বাধীনতা 2.0, বাংলাদেশ 2.0, প্রফেসর ইউনূস তো আর এক কাঠি সরেস, অলরেডি নতুন 4টা জন্মদিন তিনি উপহার দিয়েছেন। সব মিলিয়ে গত 1.5 বছরে যা হয়েছে সেখান থেকে বের হয়ে আসতে হবে নতুন সরকারকে এবং নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে। কোনোভাবেই যেন বাংলাদেশে কোনো উশৃঙ্খলতা তৈরি করে, ভারত তো বটেই, কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক নষ্ট করার যে পাঁয়তারা, সেই পাঁয়তারা যেন কেউ করতে না পারে, সেটা সরকারকে দৃষ্টি রাখতে হবে। এবং অতি অবশ্যই নিরপরাধ পুলিশদের যারা থানায় পুড়িয়ে মেরেছে, এবং 5 তারিখে বিজয়ের পরে, বিশেষ করে 5 তারিখে আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যে সকল পুলিশকে মেরে পুড়িয়ে থানা জ্বালিয়ে দেওয়ার ঘটনাগুলো সারা দেশে ঘটেছে, তার বিচার অবশ্যই হতে হবে। তা না হলে বিচারহীনতার এই সংস্কৃতির মধ্যে পুলিশের আত্মবিশ্বাস ফেরানো যাবে না। ইলেকশনটা একটা হলো, সেটা যে ধরনের ইলেকশন হোক, ইলেকশন অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে গেছে এবং তারেক রহমান সাহেব এন্ড অফ দ্য ডে প্রাইম মিনিস্টার ইলেক্ট, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি জানি না এই ক্ষমতা কতদিন থাকবে, লাইক 1 দিন থাকুক বা 100 দিন থাকুক বা 200 দিন থাকুক, ডাজন্ট ম্যাটার। কতদিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন সেটা এখন আর বড় কথা না, বিকজ এই ভুংভাঙের ইলেকশন হয়ে গেছে, বাট হি ইজ এ প্রাইম মিনিস্টার নাও, সো হুইচ ইজ ইম্পর্টেন্ট। এখনও অবশ্য শপথ গ্রহণ হয় নাই, স্যার ইউনূস হয়তো একটু তাল বাহানা করবে। তবে যেহেতু তারেক সাহেব প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন, সেহেতু কিছু কথা আমারও বলার ছিল। এখন ধরেন টাকা পয়সা তো আমি দিতে পারতেছি না, সেজন্য উপদেশ ফ্রিতে দিব আর কি, মানে কিছু উপদেশ ফ্রিতে দিতে পারি। এগুলি ধরেন উপদেশের আমার কাছে মানে আছে, মানে ওই ব্যাংকের ভোল্টে অনেকগুলি উপদেশ জমা আছে, ফ্রিতে দিতে পারি। টাকা পয়সা আপাতত পাঠাতে পারছি না, কারণ আমি এখনও জানি না অন্য পার্সেন্টেজ কী হবে। আশা করি কোনো ধরনের পার্সেন্টেজ হবে না। সো সিন্স আপনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন, কনগ্রাচুলেশনস আই শুড সে। কতদিন থাকবেন জানি না, বাট স্টিল কনগ্রাচুলেশনস। এবং সেই সাথে কিছু জিনিস আপনার একটু মানে বুঝে শুনে করলে মনে হয় খুব খুশি হব আর কি। তাহলে ধরেন প্রধানমন্ত্রী হিসেবে, এখন ধরেন আমার বাংলাদেশি হিসেবে আপনাকে তো প্রধানমন্ত্রী তারেক রহমান বা তারেক জিয়া এগুলি বলতে হবে, আগের মতো তো উল্টাপাল্টা কিছু বলতে পারবো না, তাই না? সম্মানের একটা ব্যাপার আছে। সেই জায়গা থেকে এখন আপনার জন্য আমার কয়েকটা সাজেশন আছে, এবং সাজেশনগুলি শুনলে ভালো, না শুনলে ইটস ওকে। আমি ধরে নিচ্ছি আপনি বেশি দিন থাকবেন না, আর যদি শুনেন গুড, ইউ উইল হ্যাভ সাম রেসপেক্ট ফ্রম আস ওয়ান ওয়ে অর অ্যানাদার। সো আমার প্রথম সাজেশন হচ্ছে, ক্ষমতায় যেহেতু এসেছেন, সোর্ন ইন করার পরপরই দ্য ফার্স্ট থিং ইউ শুড ডু, মুক্তিযোদ্ধাদের যে পরিমাণ অপমান করা হয়েছে,
গত 1.5 বছরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে যেভাবে টর্চার করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের যেভাবে ঘুরে ফিরে নানাভাবে মানে তাদের সাথে অন্যায় হয়েছে, অপমান করা হয়েছে তাদেরকে, এই জিনিসগুলোর রিটালিয়েশন করা উচিত আপনার, এবং এই জিনিসগুলোর একটা জবাব দেওয়া উচিত। যেহেতু আপনি ক্ষমতায় আসছেন, এখন আপনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এটা আপনার দায়িত্ব বাংলাদেশকে যারা স্বাধীন করেছে সেই সমস্ত মানুষদের হারানো সম্মানটাকে ফিরিয়ে দেওয়া। কারণ গত 1.5 বছরে মুক্তিযোদ্ধাদের অনেক অপমান করা হয়েছে, এবং আমার জানা মতে আপনার বাবাও একজন মুক্তিযোদ্ধা ছিলেন, সেই হিসেবেও সেই সূত্র ধরে হলেও আপনাদের মুক্তিযোদ্ধাদের সম্মানটা ফিরিয়ে আনা উচিত, কারণ অনেক অপমান কিন্তু করা হয়েছে। নাম্বার 2 হচ্ছে আমাদের জার্নালিস্ট যারা আছে, প্রচুর জার্নালিস্ট এখন জেলের ভিতরে। স্যার ইউনূস তাদেরকে জেলের ভিতরে ভরে দেওয়া হয়েছে। আমার মতে আপনার মানে সেকেন্ড কাজ হওয়া উচিত সমস্ত জার্নালিস্ট, অ্যাক্টিভিস্ট যারা আছে, বিশেষ করে জার্নালিস্ট যারা আছে, তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া, তাদেরকে মুক্ত করে দেওয়া। ফ্রিডম অফ স্পিচ যদি আপনি বিশ্বাস করে থাকেন, এবং আপনি ইফ ইউ ওয়ান্ট টু বি দ্য ম্যাচিওর ওয়ান, এবং ম্যাচিওর লিডার হতে চান, ইফ ইউ ওয়ান্ট টু গো ইন এ পাথ যেটা অনেক ম্যাচিওর, অ্যামেন্ড করতে চান, অ্যান্ড দেন ইউ ওয়ান্ট টু ডু থিংস পিসফুলি, ডেফিনেটলি আপনাদের এই জার্নালিস্ট যারা আছে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত, যাদেরকে বন্দি করে রাখা হয়েছে, যদি আপনি ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করেন। 3 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট যারা আছে, যাদেরকে মানে নানা ধরনের ভুয়া কেসে জেলের ভিতরে ঢুকিয়ে রাখা হয়েছে, তাদেরকে অতি সত্বর জেল থেকে বের করে দেন। বেশিরভাগ মানুষই বিনা কারণে ফেক কেসে তাদেরকে জেলের ভিতরে ভরে রাখা হয়েছে। এখন আপনি বলতে পারেন যে আওয়ামী লীগ আমাদের প্রতিদ্বন্দ্বী, কেন আমরা আওয়ামী লীগের লোকজনকে জেল থেকে ছেড়ে দিব? এগেন, ইফ ইউ ওয়ান্ট টু বি দ্য ম্যাচিওর ওয়ান, আপনি যদি একজন নতুন ধরনের প্রধানমন্ত্রী হতে চান, নতুন ধরনের দেশ নেতা হতে চান, কান্ট্রি লিডার হতে চান, আমি জানি না আপনি কতক্ষণ টিকবেন, কতক্ষণ থাকবেন, বাট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু বি সামথিং ডিফারেন্ট, দেন আপনার সেই পাথটা ফলো করা উচিত, যেই পাথে পিস থাকে, এবং যেই পাথে স্বাধীনতার সপক্ষের মানুষগুলিকে, যাদেরকে রেস্ট্রিকেটেড করে রাখা হয়েছে, যাদেরকে বিনা কারণে জেলের ভিতর পচে মেরে ফেলা হচ্ছে, নানাভাবে অত্যাচার করা হচ্ছে, এই সমস্ত অ্যাক্টিভিস্টদের নামে যত ফেক কেস আছে তাদের সবগুলি কেসই উঠিয়ে দেন। আমার নামেও আছে শুনলাম, যদি ওগুলিও যদি উঠাই দিতেন। এনিওয়েজ, আমি বাংলাদেশে থাকি না, সো আমি অতটুকু চিন্তা করছি না, কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষগুলো যারা জেলের ভিতরে আছে তাদেরকে আপনি ছেড়ে দিবেন, তাদের বের করে দিবেন, এটা ইট শুড বি ইউর প্রায়োরিটি। জুলাই আগস্টে যত পুলিশ কিলিংস হয়েছে, যত পুলিশ সদস্যকে মেরে ফেলা হয়েছে, এই সমস্ত পুলিশ সদস্যদের বিচার আপনার করতে হবে। যত ধরনের ইনডেমনিটি থাকুক, যাই থাকুক না কেন, আপনি যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে যাচ্ছেন, সেহেতু আপনার সুযোগ আছে আমাদের পুলিশ ভাইদের হত্যার বিচার করা। এই হত্যার বিচার আপনাকেই করতে হবে, যেহেতু আপনি এখন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এগেইন, আপনি কতদিন থাকবেন আমি জানি না, বাট স্টিল যতদিনই থাকেন, 1 দিন থাকেন, 100 দিন থাকেন, 1 বছর থাকেন, 5 বছর থাকেন, ডাজন্ট ম্যাটার, বাট পুলিশ ভাইদের যে কিলিংস করা হয়েছে, যাদেরকে যে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে, এটার বিচার আপনার করা উচিত। অ্যাকচুয়ালি এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে এখন, কারণ এই পুলিশ বাহিনী এখন দেশ সামলাবে আপনার অর্ডারে, রাইট? সো স্বাভাবিকভাবে আপনি যদি পুলিশ বাহিনীর সদস্যদের যাদেরকে মেরে ফেলা হয়েছে তাদের বিচার না করেন, আমার মনে হয় না আপনি ধোপে পানি পাবেন। 5 নাম্বার হচ্ছে, স্যার ইউনূস ক্ষমতায় আসার সাথে সাথে অনেক টেররিস্টকে জেল থেকে ছেড়ে দিয়েছে, এবং এই সমস্ত টেররিস্টগুলি বাংলাদেশের আনাচে কানাচে এখন তাদের টেররিস্ট অ্যাক্টিভিটিস চালাচ্ছে, তাদের বিভিন্ন ধরনের কি বলে এগুলিকে জঙ্গি ট্রেনিং ক্যাম্প খুলেছে। ইনফরমেশন লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন, আমি তো এগুলি অলরেডি প্রকাশও করেছি, কোন জায়গায় ঠিক কি সেগমেন্টে, ঢাকার কোন জায়গায়, চট্টগ্রামের কোন জায়গায় কি টেররিস্ট ক্যাম্প খুলেছে, ট্রেনিং ক্যাম্প খুলেছে। সো এই টেররিস্ট যাদেরকে জেল থেকে স্যার ইউনূস মিটিকুলাসলি ডিজাইন করে ছেড়ে দিয়েছেন, এই সমস্ত টেররিস্টদেরকে আবার জেলের ভিতরে ভরবেন, তাদেরকে অ্যারেস্ট করবেন। জননিরাপত্তা বলে একটা কথা আছে, এবং বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা এখন আপনার হাতে। আপনি যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, এত শখ করে, দেন দ্যাটস ইউর ডিউটি। আই এম শিওর ইউ নো ইট ভেরি ওয়েল। সো ডু ইট। এই সমস্ত টেররিস্টদেরকে জেলের ভেতরে ঢুকান প্লিজ, মানে এটা আপনার দায়িত্ব। লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট, আপনি যেভাবেই এখন ক্ষমতায় আসেন না কেন, আওয়ামী লীগকে ব্যান করা ইলেকশন আপনি ক্ষমতায় এসেছেন, আমি জানি না মানে এই ইলেকশনের কতটুকু ভ্যালিউ বাংলাদেশের মানুষের কাছে আছে, বাট এখন যেহেতু আপনি ক্ষমতায় চলে এসেছেন, প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, ডেমোক্রেসিকে রিস্টোর করা এটা আপনার অন্যতম দায়িত্ব, এবং সেখানে সব পার্টির অ্যাক্সেস থাকবে বাংলাদেশে।
এটাও আপনার দায়িত্ব, আপনাকে মেক শিওর করতে হবে। আদারওয়াইজ আই নো আওয়ামী লীগ ছাড়া ইলেকশনের পরে যে সরকার গঠন করা হয় সে সরকার বেশি দিন টিকে না। সো ইউ শুড ওয়ার্ক উইথ এভরিওয়ান, নট উইথ স্বাধীনতার বিপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বা স্বাধীনতার বিপক্ষের শক্তি বা রাজাকার আলবদরদের সাথে আমার মনে হয় না আপনার কাজ করা উচিত হবে। আগের ভুলগুলো যদি আবারও করেন, রাজাকার আলবদরদের কাঁধে নিয়ে যদি কোলে নিয়ে যদি চলেন, তাদেরকে মন্ত্রিত্ব দেন, তাদের গাড়িতে যদি বাংলাদেশের পতাকা লাগিয়ে নেন, আই মিন দ্যাটস আনফর্চুনেট। আমার মনে হয় না ওইটা করে আর কোনো লাভ হবে, কারণ একবার শিক্ষা হয়েছে আপনাদের, নতুন করে সেই শিক্ষা আর নেওয়ার কোনো প্রয়োজন নাই। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি মানে আপনার ইলেকশনের রেজাল্ট আসার পর থেকে কিছু জিনিস আমি নোটিস করেছি। মানে বাংলাদেশে কিছু উৎসব হচ্ছে, এখন পার্টি যার যার উৎসব তো সবারই, সেই উৎসবগুলি আমার খারাপ লাগে নাই, আমি পছন্দ হয়েছে ব্যাপারটা। এই যে যেমন ধরেন আলবদল, লালবদল, লালবটো, রাজাকার, তাদেরকে নাকি আপ্যায়ন করা হচ্ছে, তাদেরকে নাকি খুব ভালোভাবে একটা মানে মিষ্টি টিষ্টি দেওয়া হচ্ছে। সো ইটস নট এ ব্যাড থিং। বাট আরেকটা জিনিস যেটা আমার খুব গায়ে লেগেছে সেটা হচ্ছে যে ধানমন্ডি 32-এ একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি সম্মান জানাতে গেলেন, তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। যদিও আপনি এখনো ক্ষমতায় আসেন নাই, বাট ইউ হ্যাভ দ্য পাওয়ার টু রিলিজ হিম। এই ধরনের কর্মকাণ্ড যদি করে থাকেন তাহলে আনফর্চুনেটলি দেয়ার উইল বি নাথিং ডিফারেন্ট। আপনার সাথে স্যার ইউনূসের কোনো পার্থক্য থাকবে না, আপনার সাথে জঙ্গিদেরও কোনো পার্থক্য থাকবে না। ইফ ইউ ওয়ান্ট টু মেক এ ডিফারেন্স দেন ইউ শুড। এবং ধানমন্ডি 32 এটাকে আপনার রেস্টোর করা উচিত, কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে কখনো আপনার বাবার কবরস্থান বলেন বা মাজার বলেন কোনোটাই ডিস্ট্রয় করে নাই, মানুষজনের অ্যাক্সেস ছিল অ্যান্ড এভরিথিং, ইট ওয়াজ রিয়েলি ওকে। সো আপনি এখন ক্ষমতায় আসার পরে মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি সম্মান দেখিয়ে হলেও বঙ্গবন্ধুর প্রতি সম্মান দেখিয়ে ধানমন্ডি 32-কে আবার সেফ জোন করা এবং মানুষের অ্যাক্সেস যাতে থাকে, যা আছে আর কি, ওখানে তো আর কিছু নাই। এবং ইফ ইউ ডু ওয়ান্ট টু রেস্টোর ইট, ওয়াও দ্যাটস অ্যামেজিং, আপনার লিডারশিপে আমি হাততালি দিব যদি আপনি করতে পারেন। বাট এন্ড অফ দ্য ডে আমার মনে হয় আমি যেগুলি এখন বললাম এগুলি আপনি কোনোদিনও করবেন না। তার চাইতে বড় কথা হলো আমি বোধহয় দিবা স্বপ্ন দেখছি, বিকজ এগুলি কিভাবে এক্সপেক্ট করি, রাইট? মানে অতীত ইতিহাস এগুলি বলে না, কিন্তু সেই অতীত ইতিহাসকে যদি এবার চেঞ্জ করতে চান, সো ডু সামথিং ডিফারেন্ট অ্যান্ড স্টার্ট ফ্রম হেয়ার। আমরা আছি, এবং আমরা যেহেতু আপনাদের অ্যাডভার্সারিজ, উই উইল অলওয়েজ ট্রাই টু ফাইন্ড লুপ হোলস। আমরা অলওয়েজ করব, মানে ক্রিটিসাইজ করব, কখনো আপনার অ্যাডভার্সারি হিসেবে অনেক কিছু বলবো, বাট অ্যাজ এ লিডার আপনার লিডারশিপ নেওয়া উচিত। আর যদি আবার আগের পথে চলে যান 5%, 10%, 15%, 20%, দেন আমরা তো এখানে চুপ করে বসে থাকবো না। উই উইল মেক নয়েজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আশা করি বুঝতে পেরেছেন।